প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাস্ট যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল অ্যালকিনের প্রস্তুতি। আজকে আমি আবার অ্যালকিন থেকে একটু শুরু করছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, আশা করি সহজে বুঝতে পারবো। অ্যালকিন, সেই অ্যালকিন আমরা সাধারণ সংকেত বলেছিলাম CnH2n, অর্থাৎ কার্বন সংখ্যা যতটা থাকবে হাইড্রোজেন সংখ্যা তার থেকে দ্বিগুণ থাকবে, ঠিক আছে? তো অ্যালকিনের যে প্রস্তুতিগুলো আমরা আলোচনা করেছিলাম, দুইটা প্রস্তুতি আলোচনা করেছিলাম, আমি আবার একটু দেখাচ্ছি। এক নাম্বার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন। অ্যালকাইল হ্যালাইড দ্যাট মিনস RH কে বোঝানো হয়েছে, আর সেখান থেকে আমরা অ্যালকিন অর্থাৎ কার্বন কার্বন ডবল বন্ড এরকম বন্ড পেয়েছি। তো আমাদের যৌগটা ছিল এরকম যে আমি ধরো একটা ইথাইল অর্থাৎ CH3CH2Cl নিলাম। আমি তোমাদের ভালো করে বলেছিলাম এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা নেব সেটা হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ নেব। আমরা যখন অ্যালকোহলীয় দ্রবণ নেব, আমি বলেছিলাম এই যে ক্লোরিন যেটা আছে এখানে অপসারণ করবে, বলেছিলাম অপসারণ মানে ক্লোরিনটা সরে যাবে, সে তার পাশের যে কার্বন আছে সেই কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে চলে যাবে। তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন নিয়ে চলে যায় তাহলে এখানে থাকে CH2, আবার এখানে ক্লোরিন নিয়ে চলে গেলে থাকে CH2, তো তাদের মধ্যে ডবল বন্ড হয়ে যায়, এটা একটু মনে রাখবো। আর যে H এবং Cl চলে গেছে, সে H এবং Clটা এখানে আছে, HCl প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা বিক্রিয়া। তাহলে আমরা খুব সহজে এখানে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিনটা পেয়েছি। আমি আরেকটা এক্সাম্পল তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। ধরো CH3 CH2 CH2Cl, তো আমি এখান থেকে কি করলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় সলিউশন। আবারও বলছি যে আমার ক্লোরিনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই, আমরা ক্লোরিনটা তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন, সো এখানে হাইড্রোজেন দুইটা আছে, এই দুইটা থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে। তাহলে আমার যৌগটা কেমন হবে? যৌগটা হবে CH3, এটা হচ্ছে CH3, এখানে CH2 যেটা সেখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে হবে CH, আর এরপরে আমার কি আছে বলতো, ক্লোরিন এখান থেকে চলে গেছে, এখানে আছে আর CH2। তোমরা একটু খেয়াল করে দেখবা এই কার্বনের টোটাল হাত কয়টা? দুইটা আছে, আর এখানে একটা তিনটা, একটা কম আছে, এই জন্য আরেকটা বন্ড এখানে হয়ে গেলে অ্যালকিন হয়ে গেল, ঠিক আছে? এই যে এখান থেকে একটা হাইড্রোজেন আর ক্লোরিন নিয়ে সরে গেল, আমি বললাম এটা মূলত HCl আকারে তৈরি হয়, HCl। এটা হচ্ছে এক ধরনের অপসারণ বিক্রিয়া, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। এরপরে আমি তোমাদের এখন আলোচনা করব আরেকটা অপসারণ বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি বলেছিলাম, অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি আমরা একটু দেখি অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি কিভাবে করব। দুই হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি, অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি আমরা কিভাবে করব। আমি প্রথমে একটা অ্যালকোহল নিলাম CH2OH, দেখো আমার এই যে OH-টাকে সরাইতে হবে এখান থেকে, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন সরাইতে হবে, তাই না বলো? তার মানে OH আর হাইড্রোজেন মিলে তো পানি হয়, মানে H2O হয়। তাহলে আমি যদি H2O-টাকে সরাই তাহলে আমি এখানে H2O-কে সরাইতে পারে এমন একটা পদার্থ ইউজ করব, যেটা হচ্ছে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, মানে অনেক ঘন সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিডকে আমরা নিরোধক বলে, মানে সে পানি অপসারণ করতে পারে। সো OH-টা হাইড্রোজেনকে নিয়ে সরে যায়, তখন যে জিনিসটা হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে CH2 হয়ে যাবে, এটা CH2, তখন আমরা বলবো CH2 তাহলে নিজেদের মধ্যে এরকম বন্ড হয়ে গেল, যোগ হচ্ছে পানিটা অপসারণ হবে। সো এই দুইটা বিক্রিয়া দিয়ে আমরা সাধারণত অ্যালকিন প্রস্তুতি করবো। অ্যালকিনের এই দুইটা বিক্রিয়া ছাড়া তেমন কোনো বিক্রিয়া অ্যালকিন প্রস্তুতির জন্য আমাদের শেখার দরকার নেই। আচ্ছা, ভালো কথা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা অ্যালকিন তৈরি করলাম, এবার অ্যালকিন কি কি ধরনের বিক্রিয়া দিতে পারে সেটা আমাদের জানা লাগবে, যে অ্যালকিন কি টাইপের বিক্রিয়াগুলো শো করে, মানে কি কি দেয়। নাম্বার 1, অ্যালকিনের
তুমি যদি একটু খেয়াল করে দেখবা, সাধারণত অ্যালকিন এমন একটা যৌগ যেটার সাথে হাইড্রোজেন যোগ হলে অ্যালকেন হয়ে যায়। আমরা জানি এটাকে আমরা বলতে পারি অ্যালকিন থেকে অ্যালকেন পাওয়া যেতে পারে। কিভাবে পাওয়া যায়? ওই যে আমরা আগে শিখছিলাম, তবু আমি এখানে আবার লিখে দিচ্ছি যে অ্যালকিন আছে আমার কাছে, আমি হাইড্রোজেন যোগ করলে আমি অ্যালকেন পেয়ে গেলাম, অর্থাৎ CH3 পেয়ে গেলাম। নিকেল প্রভাবক ইউজ করবো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করবো আমরা। খুব ইজি। 2 নাম্বার, আমরা একটা মজার জিনিস শিখি তো, অ্যালকিন থেকে অ্যালকোহলও কিন্তু বানানো যায়। কি বানানো যায় বলো তো? অ্যালকোহল কিভাবে বানানো যায় একটু দেখি আমরা। ধরো আমার হচ্ছে এটা একটা অ্যালকিন, ভালো করে খেয়াল করো, এখানে যে অ্যালকিনটা ছিল ওরকম একটা অ্যালকিন। এখানে অ্যালকিন আমরা কি দেখেছি, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন ঢুকে গেল, তাহলে আমার অ্যালকিন হয়ে গেল। আচ্ছা, আমি যদি হাইড্রোজেন যোগ না করে আমি যদি এখানে পানি যোগ করতাম, তোমরা নিশ্চয়ই সবাই জানো পানি এমন একটা জিনিস, সেখানে OH থাকে একটা, H থাকে একটা, মানে OH এবং H। পানিতে কি থাকে? একটা OH থাকে, একটা H থাকে, তাই না? এই দুটো জিনিস থাকে। তো এই পানির H অংশ ধরো একটা কার্বনে গেল, OH অংশ ধরো আরেকটা কার্বনে গেল, তাহলে H ধরো বাম পাশেরটা আসলো, তাহলে কি হলো? CH3 হয়ে গেল। OH যদি ডান পাশেরটা যায় তাহলে তোমার কি হবে বলো তো? CH2OH। এই যে অ্যালকোহল হয়ে গেল আমার বিখ্যাত অ্যালকোহল। ইজি। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে একটা প্রভাবক ইউজ করবা, এই প্রভাবকটা মুখস্থ রাখবা। প্রভাবকটা কি বলো তো? এটাকে বলি H3PO4, মানে এটাকে আমরা বলি ফসফরিক অ্যাসিড। নাইস। তাহলে আমরা অ্যালকিনকে হাইড্রোজেন যোগ করে অ্যালকেন বানালাম। অ্যালকিনে যদি হাইড্রোজেন যোগ না করে আমি যদি H2O যোগ করি, মানে একটা অংশ হাইড্রোজেন, একটা হলো অক্সিজেন, OH অংশ, তার মানে তখন সেটা অ্যালকোহল হয়ে যায়। সো অ্যালকিন থেকে অ্যালকোহল বানানো যায়। মুখস্থ রাখবে, অ্যালকিন থেকে অ্যালকোহল বানানো যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস আছে, এরপর আমরা বলবো অ্যালকিন আরো দুইটা জিনিসের সাথে বিক্রিয়া দেয়। তার মধ্যে একটা হচ্ছে ব্রোমিন এর লাল বর্ণের দ্রবণের সাথে বিক্রিয়া, মানে অ্যালকিন ব্রোমিনের একটা লাল বর্ণের দ্রবণের সাথে বিক্রিয়া করতে পারে। কেমনে দেখো, ধরো একটা অ্যালকিন আমি দিলাম, একটা অ্যালকিন লিখলাম, ধরো এখানে একটা ব্রোমিন দ্রবণ, ওই যে H2 যেখানে যোগ করেছিলাম, H2 জায়গায় আমি H2 না দিয়ে সেখানে আমি ব্রোমিন দিলাম, Br2, দুইটা ব্রোমিন আছে। তুমি নিশ্চয়ই জানো এই ডবল বন্ডটা ভেঙে এই পাশে একটা ব্রোমিন, ও পাশে একটা ব্রোমিন ডুববে, এটা নিশ্চয়ই জানো। এই পাশে একটা ব্রোমিন ডুববে, এই পাশে একটা ব্রোমিন ডুববে, এটা নিঃসন্দেহে বোঝা যায়। তবে এখানে একটা মজার কাহিনী ঘটে। মজার কাহিনী হচ্ছে, এই ব্রোমিনটা যখন এর সাথে বিক্রিয়া করে তখনই তার যে লাল বর্ণ ছিল সেই লাল বর্ণটা চলে যায়, মানে কালারলেস হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে যখন অ্যালকিনের সাথে ব্রোমিনটা আমি যোগ করলাম, লাল বর্ণের দ্রবণ, সেটা আবার দেখলাম কালারলেস হয়ে গেল। আচ্ছা, কালারলেস হয়ে গেল তার মানে নিশ্চয়ই ব্রোমিনটা অ্যাড হয়েছে। ভালো করে খেয়াল করো, কালারলেস হয়ে গেছে তার মানে ব্রোমিনটা নিশ্চয়ই যুক্ত হয়েছে, নাহলে কালারলেস হবে কেন? ব্রোমিনটা তো লাল ছিল, সে নিশ্চয়ই কালার চলে গেছে, মানে সে অ্যাড হয়েছে। সেখানে অ্যাড হয়েছে মানে হচ্ছে নিশ্চয় সেখানে ডবল বোন বা ট্রিপল বোন ছিল, নাহলে কি অ্যাড হইতে পারতো বলো? পারতো না। অ্যাড হয়েছে কেন? কারণ সেখানে ডবল বোন বা ট্রিপল বোন আছে, মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, এই জন্য অ্যাড হয়েছে। এই ধরনের পরীক্ষাটা, এই বিক্রিয়াটাকে আরেকটা বিক্রিয়ার নামে নামকরণ করে, এটাকে বলা হয় অসম্পৃক্ততা পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা মানে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা, মানে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে কিনা সেটার পরীক্ষা। তার মানে এই ব্রোমিনের লাল বর্ণহীন হয়ে গেছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই ব্রোমিনটা এখানে অ্যাড হয়েছে, এই ব্রোমিনটা এখানে অ্যাড হয়েছে। আর অ্যাড হয়েছে মানে কি? সেখানে ডবল বন্ড ছিল, এই জন্য অ্যাড হয়েছে। কিন্তু মনে রাখবে একটা, যদি যেটা অ্যালকেন হতো, খেয়াল করো, যদি ধরো এটা একটা অ্যালকেন ইথেন, আমার যদি এখানে আমি ব্রোমিনের লাল বর্ণ দ্রবণ দিতাম তাহলে তো নো রিঅ্যাকশন। অ্যালকেন কিন্তু করে না, তার মানে
অ্যালকেন অসম্পৃক্ত যৌগ না, মানে অ্যালকেনে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, থাকলে কিন্তু বিক্রিয়া করতো। তুমি এখন বলতে পারো ভাইয়া তাহলে তো অ্যালকাইনের আছে, ওই যে সিএইচ এর তো আছে, তাহলে এই কি করবে? হ্যাঁ অবশ্যই করবে, এ ব্রোমিনে লাল বর্ণের দ্রবণ বর্ণহীন করে দেবে। এই যে কেমনে করবে আমি দেখাচ্ছি। তাহলে সিএইচ তুমি ব্রোমিন 2 মূল দিবা, কারণ এখানে 2টা বন্ড ভাঙা লাগবে। উপরে একটা ব্রোমিন, আবার একটা ব্রোমিন, একটা ব্রোমিন, একটা ব্রোমিন। সো এটাকে আমরা যৌগগুলো একটা নামটা বলি। এটা হচ্ছে 2টা ব্রোমো আছে এমন ইথেন, এটাকে বলা হয় ডাই ব্রোমো ইথেন। একটা নামটা মনে রাখবা, যে 2টা ব্রোমিন আছে এমন ইথেন, আর এখানে 1টা 2টা 3টা 4টা, এটাকে আমরা বলবো টেট্রা ব্রোমো ইথেন। এটাকে আমরা বলবো টেট্রা ব্রোমো ইথেন। সো এই পরীক্ষাটার নাম হচ্ছে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। এটা শুধুমাত্র অ্যালকিন দে অথবা অ্যালকাইন দে, কিন্তু কোনোভাবে বিক্রিয়া দেবে না। প্রশ্ন করতে পারো কেন বিক্রিয়া দেবে না? কারণ এর মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই। তার মানে আমরা জানি যে বিক্রিয়া দেবে না সে হচ্ছে ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, মানে সিঙ্গেল বন্ড যুক্ত, মানে সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত। আর যারা বিক্রিয়া দেবে এই লাল বর্ণের ব্রোমিনের সাথে বর্ণহীন করে ফেলবে, তারা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সো এটাকে আমরা বলি জৈব যৌগের অসম্পৃক্ততার প্রমাণ বা অসম্পৃক্ততার পরীক্ষা। গেল। এরকম আরেকটা আছে, এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এই অসম্পৃক্ততার পরীক্ষা আরো একটা আছে, একটু তোমরা ভালো করে খেয়াল করো, খুবই সহজ। তা আমি প্রথমে একটা কাজ করি, আমি প্রথমে অ্যালকিন দিই, ধরো একটা অ্যালকিন নিলাম, আমি প্রথমে একটা অ্যালকাইন নিলাম, আমি তারপরে একটা অ্যালকেন নিলাম। ভালো কথা। আমি 3 জনের সাথে পরবর্তী পরীক্ষাটা করতেছি। এটা অসম্পৃক্ততার পরীক্ষা, এটা অসম্পৃক্ততার পরীক্ষা, মানে হচ্ছে যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা এর টেস্ট। এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। কি পরীক্ষা বলা হয়? এর নাম হচ্ছে, এটা হচ্ছে বেয়ার টেস্ট বলে। কি টেস্ট বলে? বেয়ার পরীক্ষা। মনে রাখবা, একটা হচ্ছে ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। 2টা পরীক্ষা আছে। বেয়ার পরীক্ষার জন্য যে জিনিসটা তোমার যোগ করতে হবে সেটা হচ্ছে এইটা, দেখো যে KMnO4, এটার নাম তোমরা নিশ্চয়ই জানো। এটাকে বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা মিক্সচার, এটা হচ্ছে বেয়ার দ্রবণ। তো আমি একটা কাজ করলাম, আমি 3টার সাথে এই জিনিসটা যোগ করলাম। ভালো করে খেয়াল করো, 3টার সাথে জিনিসটা যোগ করলাম, মানে আমি অ্যালকেন অ্যালকাইন যা আছে সবার সাথে বেয়ার রিয়েজেন্টটা যোগ করলাম, যে KMnO4 প্লাস হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা আমি যোগ করলাম। মনে রাখবা, সাধারণত যাদের ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে তারাই বিক্রিয়া করবে, অন্যটা বিক্রিয়া করবে না। সো এই সিঙ্গেল বন্ড যারা আছে তারা নো রিঅ্যাকশন, এদের কোনো ধরনের বিক্রিয়া করে না। তবে একটা কথা মনে রাখবে, এখানে যে এই বর্ণটা আসলে কি ছিল বলতো? এটা একটা গোলাপি বর্ণের দ্রবণ, গোলাপি। ও বন্ধু লাল গোলাপি। সো এটা বলতে পারি এটা যে গোলাপি বর্ণের একটা দ্রবণ ছিল। যাই হোক, এই গোলাপি বর্ণের যে দ্রবণটা, সেই দ্রবণটা কি হয়, মানে বর্ণহীন হয়ে যায়। এখানে একটু বিক্রিয়াটা তোমাকে বুঝতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। একদম কিছুই মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট মনে মনে ভাববা যে ডবল বন্ডযুক্ত কার্বন আছে, এই যে একটা কার্বন, ওই 2টা কার্বনে OH দিয়ে দিবা। দেখো তো কি করলাম আমি, ভালো করে দেখো তো আমি কি করলাম। আমি হচ্ছে CH2 দিলাম, এটা হচ্ছে OH দিলাম, CH2 দিলাম, OH দিলাম, একদম সিম্পল জিনিস। সো আমরা এখানে বলতে পারি, এখানে একদম সিম্পল জিনিস, অ্যালকিন যেটা আছে, এই অ্যালকিনে যদি আমরা বেয়ার টেস্টটা করি, সেই বেয়ার টেস্টে আমাদের কি হবে? 2টা OH হয়ে যাবে, অর্থাৎ ডবল বন্ডযুক্ত যে কার্বন থাকবে সেই ডবল বন্ডযুক্ত কার্বনে 2টা OH দিয়ে দেবো, এবং এটা কালারলেস হবে। তাহলে কি শিখলাম? যদি আমার এই গোলাপি বর্ণের দ্রবণটা কালারলেস হয়, তার মানে কি? তার মানে বিক্রিয়া করেছে, সিম্পল জিনিস। আর বিক্রিয়া করেছে মানে সেখানে ডবল বন্ড ছিল, আর ডবল বন্ড ছিল মানে সেটা একটা অসম্পৃক্ত যৌগ। তাহলে এটা দিয়ে আমরা অসম্পৃক্ততার পরীক্ষাটা করে ফেললাম। এই জিনিসটা তোমাদের বইতে নাই সাধারণত, অ্যালকাইনের বেয়ার টেস্ট। অ্যালকাইনের বেয়ার টেস্টটা যদি আমরা একটু করার চেষ্টা করি, অ্যালকাইনের বেয়ার টেস্ট আমরা কিভাবে করব? সেম ভাবে আমি যে কাজটা করব, এইরকম করে 2টা যৌগ দিলাম, একটু ভালো করে খেয়াল করো, 2টা যৌগ দিলাম,
তোমাদের একটু মনে রাখতে হবে, এই যে KMnO4 আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যে ইউজ করলাম, এটা একটা দ্রাবক। এই বিকারকটা ইউজ করলে এই বিকারকটা কি করে, এটাকে একটু জারিত করে, অর্থাৎ বারবার জারিত করে। জারিত করলে দুইটা অ্যাসিড তৈরি করে। যে অ্যাসিডের সংকেত আমরা সবাই জানি COOH এবং হচ্ছে আমরা COOH। তো এটার আরেকটা নাম হচ্ছে আসলে অক্সালিক অ্যাসিড। তোমাদের বইতে এগুলো নাই, এই জিনিসটা বইতে নাই, এটা একটু স্কিপ করতে পারো, সমস্যা নেই। সো মেনলি হচ্ছে উপরেরটা আমাদের ইম্পর্টেন্ট। সো এটা পরীক্ষা দিল, গোলাপি বর্ণের দ্রবণ কালারলেস হলো, এটা গোলাপি বর্ণের দ্রবণটা কালারলেস হলো, কিন্তু অ্যালকেন গোলাপি বর্ণের দ্রবণটা কালারলেস করতে পারলো না। কেন পারলো না? কারণ তার মধ্যে ডাবল বন্ড নাই। অর্থাৎ যাদের ডবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, মানে তারা অসম্পৃক্ত, শুধুমাত্র তারা পারবে। যাদের ডবল বন্ড বা ট্রিপল বন্ডটা নেই তারা হচ্ছে করতে পারবে না। এটা সিম্পল জিনিস। সো এটা ছিল আমাদের অ্যালকিনের আপাতত বিক্রিয়া। আর একটা বিক্রিয়া আছে শুধুমাত্র, এটা দেখাই আমি মোটামুটি শেষ করতেছি। এটা হচ্ছে অ্যালকিনের একটা পলিমারকরণ বিক্রিয়া। পলিমার, অ্যালকিনের পলিমার। তোমরা নিশ্চয়ই ইথিন এই শব্দটা নিশ্চয়ই দেখেছো, যে CH2 এটার নাম হচ্ছে ইথিন। হ্যাঁ, ইথিন, 2 কার্বনের ইথিন। মজার ব্যাপার হচ্ছে এই n সংখ্যক ইথিন, মানে একটা ইথিনের সাথে একটা ইথিন, একটা ইথিনের সাথে একটা ইথিন, অনেকগুলো ইথিন একসাথে একত্রিত হয়ে একটা পলি যৌগ তৈরি করে, মানে অনেক বড় যৌগ তৈরি করে। এটাকে আমরা সহজে বলি পলিথিন, পলিইথিন। যে আমরা নর্মালি যে পলিথিন ইউজ করি সেগুলো আসলে ইথিনের যৌগ। তো এটা কেমনে হয়? এই যে ডবল বন্ড আছে, ডবল বন্ডটা ব্রেক ডাউন করবে। ডবল বন্ড যদি ব্রেক ডাউন করে তাহলে কি হবে দেখো তো, ডবল বন্ড ভাঙলো, 2 হাতে 2 দিকে হলো। এরকম করে একটা CH3 CH2 এরকম কন্টিনিউয়াসলি একটার সাথে অ্যাড হতে 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 বৃহৎ একটা শিকল তৈরি করবে। সেই বৃহৎ একটা শিকলকে আমরা এতভাবে না লিখে জাস্ট এভাবে একটা n দিয়ে প্রকাশ করি। এর মানে হচ্ছে CH2 মূলক যেগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি একটার সাথে একটা বন্ড ফর্ম করে বড় একটা পলি যৌগ তৈরি করছে, অনেক বৃহৎ একটা যৌগ তৈরি করছে। তো আমরা এটাকে বলি পলিমার। এই জন্য পলিথিন হচ্ছে এক ধরনের পলিমার। আর এখানে যে আমরা ইথিন ইউজ করলাম, যেটা দিয়ে পলিথিনটা বানালাম, এগুলোকে বলা হয় মনোমার। সো MCQতে আসবে যে পলিথিনের মনোমার হচ্ছে ইথিন এবং পলিথিনের পলিমার হচ্ছে পলিথিন। সিম্পল জিনিস। সো এখানে কিছু প্রভাবক ইউজ করবা, বইতে আছে, একটু দেখে নিবা। এখানে প্রভাবক ইউজ করবো আমরা। প্রভাবকে ইংলিশে আমরা ক্যাটালিস্ট বলি। সেটার কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে সাধারণত ত্বরান্বিত করা। এটা সিম্পল জিনিস, ঠিক আছে? সো এতটুকুই আমাদের আজকে। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।